আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডিয়ার স্টুডেন্টস, ফাউন্ডেশন ব্যাচের আরেকটা ক্লাসে আপনাদেরকে অত্যন্ত সুস্বাগতম জানাচ্ছি। ঠিক আছে, আজকে আমরা যে অংশটা পড়বো সেটা হচ্ছে দ্য বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল অর্ডার 1972। এই অংশটা আপনাদের পড়াবো এবং এই অংশটা আপনাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এই অংশটা আপনাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আপনারা আগে আইনটা শিখেন। অনেক স্টুডেন্ট আছে শুধু পরীক্ষায় ঝরে পড়ে, একটা আইনের নাম সে ঠিক মতো বলতে পারে না। ঠিক আছে, আমার এটা অত্যন্ত লজ্জাজনক ব্যাপার হবে ফাউন্ডেশন ব্যাচের জন্য যে ফাউন্ডেশন ব্যাচের স্টুডেন্টরা একটা আইনের নাম ঠিক মতো বলতে পারে না। এটা অত্যন্ত লজ্জাজনক একটা ব্যাপার। ঠিক আছে, এইবার লেখেন আইনটার নাম দি বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার 1972। এটা কত নম্বর আইন? রাষ্ট্রপতির অধ্যাদেশ নাম্বার 46তম আইন। হ্যাঁ, 46তম। ইংলিশে যদি আপনি পড়তে চান লেখেন দি বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স। লিগ্যাল মানে আইন, লিগ্যাল মানে আইন, আর প্র্যাকটিশনার্স মানে হচ্ছে যে আইন চর্চাকারী, আইন চর্চাকারীগণ মানে অ্যাডভোকেটসরা। ওকে, আইনজীবীর আরেকটা নাম হচ্ছে প্র্যাকটিশনার্স। হ্যাঁ, এটা আপনারা জানেন। অ্যান্ড বার কাউন্সিল অর্ডার 1972, এটা হচ্ছে প্রেসিডেন্সিয়াল অর্ডার নাম্বার 46। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। প্রেসিডেন্সিয়াল অর্ডার নাম্বার 46, এইভাবে করে আইনটাকে শিখবেন। এইবার আসেন আমরা মূল আইনে চলে যাই। আমরা এখন আমাদের মূল লেখাপড়ায় চলে যাই। এটা হচ্ছে আপনাদের যেহেতু ফাউন্ডেশন ব্যাচ, আপনাদের গোড়া থেকে শক্ত করছি, মজবুত করছি। আমরা এখন এগুলো শিখাচ্ছি, এগুলো দিয়ে আপনাকে ওয়ার্ম আপ করাইলাম। আপনারে আসল পড়াশোনার আগে একটু ওয়ার্ম আপ করায় রাখলাম, একটু প্রস্তুত করলাম। এবার আসেন আমরা ইনশাল্লাহ মূল আইনে চলে যাচ্ছি। হুম, আমরা একটা রেস ধরে পড়বো। সেই রেসটা হচ্ছে কালকে আমরা কি করেছিলাম। কালকে একটু ছোট্ট বুলেট মেরে দিই, ছোট্ট একটা বুলেট কথা মেরে দিই। দেখেন কালকে আমরা অনুচ্ছেদ, বিসমিল্লাহ সবাই রেডি করেন। কালকে আমরা অনুচ্ছেদ কি পড়েছিলাম বলেন তো? আমরা অনুচ্ছেদ পড়েছিলাম 5। অনুচ্ছেদ আর্টিকেল 5 পড়েছিলাম। অনুচ্ছেদ 5-এ কি পড়েছিলাম? যে বাংলাদেশ বার কাউন্সিল গঠন হবে 15 জন সদস্য নিয়ে। আমরা এত বিস্তারিত যাব না। বাংলাদেশ বার কাউন্সিল গঠন হবে 15 জন সদস্য নিয়ে। আমরা কালকে এই অংশটা পড়িয়েছিলাম। এর মধ্যে আমি ছোট ছোট করে বলি। এক একজন, একজন হবে অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেল যিনি হচ্ছে এক্স অফিসিও, এক্স অফিসিও। তাহলে বার কাউন্সিলের এক্স অফিসিও পদ কয়টা? একটি। ঠিক আছে, এই হচ্ছে একজন। আর 7 জন হচ্ছে নির্বাচিত। 7 জন হচ্ছে কি? নির্বাচিত সদস্য, ইলেক্টেড পার্সন। নির্বাচিত, একটু রেস ধরে দেখেন। 7 জন হচ্ছে নির্বাচিত। কয়জন? 7 জন। নির্বাচিত হচ্ছে 7 জন। আর লোকাল বার থেকে এসেছে কয়জন? লোকাল বার থেকে এসেছে আরো 7 জন। কালকে আমি রেসটা ধরে একটু একটু আগাচ্ছি যাতে আপনি লেসটা ধরতে পারেন। ওকে, তাহলে দেখেন তার লোকাল বার থেকে এসেছে আরো কতজন? 7 জন। স্থানীয় বার, লোকাল বার অ্যাসোসিয়েশন, স্থানীয় আইনজীবী সমিতি। লোকাল মানে স্থানীয়, বার মানে আইনজীবী, অ্যাসোসিয়েশন মানে সমিতি। 7 জেলার 7টা লোকাল বার অ্যাসোসিয়েশন থেকে এসেছে আরো কয়জন? 7 জন। এই মোট হলো আমাদের কতজন? এই মোট হলো আমাদের 15 জন। 15 জন আমরা কালকে এটা পড়িয়েছিলাম। এটা বহুতবার বিগত বছরে প্রশ্ন আসছে। ঠিক আছে, মোট 15 জন। এর মধ্যে পরীক্ষা আসছে এক্স অফিসিও পোস্ট কয়টা? এক্স অফিসিও পোস্ট হচ্ছে একটি। এক্স অফিসিও পোস্ট হচ্ছে একটি, এটা আমরা কালকে পড়েছিলাম। আমরা এর সাথে লেজ মিলিয়ে পড়বো। আর হচ্ছে ইলেক্টেড পোস্ট মানে নির্বাচিত। ইলেক্টেড পোস্ট অর্থাৎ নির্বাচিত পদ, পদ কয়টা? ইলেক্টেড পোস্ট হচ্ছে 14টি। আশা করি বুঝতে পেরেছেন। এইভাবে করলে আপনাকে আর ঘুরিয়ে পেঁচিয়ে আটকানোর কোনো সুযোগ নেই। ওকে, এইভাবে করে পড়লে আপনাকে ঘুরিয়ে পেঁচিয়ে আটকানোর সুযোগ বার কাউন্সিলের নেই। তো আমরা এই জিনিসটা পড়লাম। তারপর আমরা 5-এর পথে কি পড়লাম?
আমরা পাঁচের কতে দেখেন, অনুচ্ছেদ পাঁচের কতে, অনুচ্ছেদ পাঁচের কতে আমরা কি বললাম, আমরা একটু কালকের পড়া একটু ওয়ার্ম আপ দিচ্ছি, কারণ ওটার সাথে এটা লেজ আছে, বুঝতে পেরেছেন, ওটার সাথে এটা লেজ আছে। আজকে এখানে আর সময় নষ্ট করব না। পাঁচের কথা বলা আছে প্রত্যেকটাই যে 14 জন, এই 14 জন, এই 14 জনের পদের মেয়াদ, পদের মেয়াদ সমান সমান 3 বছর। এরা সর্বোচ্চ দুইবার নির্বাচন করতে পারে, দুইবার, দুইবার নির্বাচন করতে পারে। আর দুইবার যদি নির্বাচনে যেতে তাহলে পদের মেয়াদ কত? 3 × 2 = 6, তাহলে সমান সমান 6 বছর। পরীক্ষায় এটা আসবে যে বার কাউন্সিল সদস্য নির্বাচিত, বার কাউন্সিল নির্বাচিত সদস্যদের, এটা কিন্তু নির্বাচিত, এক্স অফিসিয়াল অ্যাটর্নি জেনারেল কিন্তু কোনো পদের মেয়াদ নাই, মাথায় রাখবেন। এই বার কাউন্সিলের 14 জন যে নির্বাচিত সদস্য, 14 জন যে নির্বাচিত সদস্য রয়েছে বার কাউন্সিলে, বার কাউন্সিলে যে 14 জন নির্বাচিত সদস্য রয়েছে, তাদের কি, তাদের সর্বনিম্ন পদের মেয়াদ কত? সর্বনিম্ন, সর্বনিম্ন হচ্ছে 3 বছর, এটা মাথায় রাখবেন। আর সর্বোচ্চ যেহেতু দুইবার নির্বাচন করতে পারে, দুইবার, একটা একটা ব্যক্তি দুইবার বার কাউন্সিল নির্বাচন করতে পারে, তাহলে সর্বোচ্চ হচ্ছে 6 বছর। আশা করি আপনাদের আর আটকানোর কোনো সুযোগ নেই বার কাউন্সিলের। এই অংশটা ক্লিয়ার কিনা একটু বলেন, খাতায় একটু লিখে রাখেন। আমি এরপর নতুনটা পড়াবো, একটু আপনাকে একটু পুরান একটু ওয়ার্ম আপ দিচ্ছি, কারণ এটার সাথে এটা যুক্ত, পাঁচের পাঁচের সাথে পাঁচের ক যুক্ত। লেখা শেষ হলে আমাকে একটু বলেন ইয়েস। এটা কালকের পড়া, একটু ওয়ার্ম আপ দিচ্ছি আপনাকে, কারণ আজকে নতুন পড়াবো তো, এটার সাথে এটা যুক্ত। ওকে, পাঁচ পাঁচের ক এই দুইটা যুক্ত। পাঁচে হচ্ছে বাংলাদেশ বার কাউন্সিল গঠন হবে 15 জন সদস্য নিয়ে, একজন হচ্ছে অ্যাটর্নি জেনারেল যিনি হচ্ছে এক্স অফিসিও বার কাউন্সিলের, একজন নির্বাচিত পদ হচ্ছে 7 জন, লোকাল বার অ্যাসোসিয়েশন থেকে 7 জন। এই মোট হচ্ছে কতজন? এই মোট হচ্ছে, এই মোট হচ্ছে 14 জন, এই মোট হচ্ছে 14 জন, সরি, এই মোট হচ্ছে 15 জন। এর মধ্যে এক্স অফিসিও পোস্ট একটা, নির্বাচিত পোস্ট 14টা। এখানে আর আটকানোর কিছু নাই। পাঁচের পথে বলা আছে এই 14 জন নির্বাচিত সদস্যের পদের মেয়াদ সর্বনিম্ন 3 বছর, সর্বোচ্চ হচ্ছে 6 বছর। আশা করি এই অংশটা আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। এবার আসেন অনুচ্ছেদ 6 আর 6 এর ক, এই অংশটা আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট, আমরা 6 পর্যন্ত কালকে পড়েছিলাম। এখানে বলছে বার কাউন্সিলে একজন চেয়ারম্যান থাকবে। ওই মাসুম রেটা ফোন দেবে, ছাত্র মাসুম রেটা ফোন দাও। আচ্ছা, তাহলে কি বার কাউন্সিলে একটা চেয়ারম্যান থাকবে। বাংলাদেশ বার কাউন্সিলে একজন চেয়ারম্যান থাকবে, একজন চেয়ারম্যান থাকবে, থাকবেন, এই জিনিসটা আমরা কালকে পড়েছিলাম, বাংলাদেশ বার কাউন্সিলে একজন চেয়ারম্যান থাকবে। এই চেয়ারম্যানটা কি হবেন বলেন তো, কি হবে? অ্যাটর্নি জেনারেল হবে এই চেয়ারম্যান, অ্যাটর্নি জেনারেল, অ্যাটর্নি জেনারেল হবে চেয়ারম্যান, অ্যাটর্নি জেনারেল হবেন কি? চেয়ারম্যান। এটা কি পোস্ট ওনার? এটা হচ্ছে ওনার এক্স অফিসিও পোস্ট। এই শব্দটা খুব ভালো করে মাথায় রাখবেন, এক্স অফিসিও পোস্ট, অ্যাটর্নি জেনারেল, ওটা হচ্ছে ওনার এক্স অফিসিও পোস্ট। ঠিক আছে, উনি হবেন চেয়ারম্যান। ওকে, অ্যাটর্নি জেনারেল, এবং একজন ভাইস চেয়ারম্যান থাকবে, এবং একজন, এটা চেয়ারম্যান একজন থাকবে আর একজন ভাইস চেয়ারম্যান থাকবে। যেমন আমাদের সময় ছিল জয়নুল আবেদিন স্যার, একজন ভাইস চেয়ারম্যান থাকবে, একজন ভাইস চেয়ারম্যান থাকবেন। ওকে, এই ভাইস চেয়ারম্যানটা কি হবে? এই ভাইস চেয়ারম্যান কোথা থেকে আসবে? ওই 14 জন নির্বাচিত সদস্যের মধ্যে যে কোনো একজন।
এই 14 জন নির্বাচিত সদস্যের যে কোনো একজন ভাইস চেয়ারম্যান হবে, এই অংশটা কালকে পড়িয়েছিলাম আপনাদের। এই এতটুকু পর্যন্ত পড়িয়েছিলাম, কারণ এর সাথে আপনাকে লেজ মিলিয়ে পড়তে হবে তো, তাই আপনাকে একটু ওয়ার্ম আপ দিলাম এই 10টা মিনিট। যে বাংলাদেশ বার কাউন্সিলে একজন চেয়ারম্যান থাকবেন, সে চেয়ারম্যানটা কে বলেন তো, একটু কমেন্ট করেন। অ্যাটর্নি জেনারেল, এই অ্যাটর্নি জেনারেলের পোস্টটা কি? এক্স অফিসিও পোস্ট। এবং একজন ভাইস চেয়ারম্যান থাকবেন, এবং ভাইস চেয়ারম্যান হচ্ছে 14 জন নির্বাচিত সদস্যের যে কোনো একজন। আশা করি বুঝতে পেরেছেন, 14 জন নির্বাচিত সদস্যের যে কোনো একজন, তিনি হবেন কে? ভাইস চেয়ারম্যান। আশা করি এই অংশটা আপনি খুব ভালো করে বুঝতে পেরেছেন, খুব ভালো করে বুঝতে পেরেছেন যে বাংলাদেশ বার কাউন্সিলে একজন চেয়ারম্যান থাকবে, তিনি হচ্ছে অ্যাটর্নি জেনারেল, যিনি হচ্ছে এক্স অফিসিও পোস্ট। উনি হচ্ছে পদাধিকার বলে। এক্স অফিসের বাংলা হচ্ছে পদাধিকার বলে। উনি পদাধিকার বলে বার কাউন্সিলের চেয়ারম্যান, ওকে। এবং একজন ভাইস চেয়ারম্যান থাকবেন, উনি হচ্ছে কি? উনি হচ্ছেন 14 জন নির্বাচিত সদস্যের মধ্যে যে কোনো একজন। এই অংশটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবার আসেন 6-এর ক। আপনারা কি মুছে ফেলবো, এটা বুঝতে পেরেছেন কিনা বলেন? 6-এর ক। আমরা বাংলাদেশ বার কাউন্সিলে কি পেলাম বলেন তো? আমরা বাংলাদেশ বার কাউন্সিলে একটা চেয়ারম্যানও পাইলাম, একজন ভাইস চেয়ারম্যানও পাইলাম। এখন বার কাউন্সিল চালাইতে একটা সচিব লাগে না বলেন? সচিব ছাড়া কি বার কাউন্সিল চলে? আর সচিব দিয়ে আপনারা ভালো ভাবেই চেনেন, ঠিক আছে? কামাল হোসেন শিকদার, উনি হচ্ছে বাংলাদেশ বার কাউন্সিলের কি? রানিং সচিব। তাহলে এই সচিব সম্বন্ধে কততে বলা আছে, এগুলো সব ভাইবার জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা বলেন তো, আপনি বার কাউন্সিল পরীক্ষা দিতে আইছেন, বার কাউন্সিল গঠন হয় কত সদস্য নিয়ে? স্যার 15 জন নিয়ে। ঠিক আছে, এবার লেখেন অনুচ্ছেদ 6-এর ক। অনুচ্ছেদ 6-এর ক। এখানে কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে বার কাউন্সিলে একজন সচিব থাকবেন। বার কাউন্সিলের একজন সচিব থাকবেন, লেখেন। বার কাউন্সিলের একজন সচিব থাকবেন, এরা মাথায় রাখবেন। বার কাউন্সিলের একজন কি থাকবে বলেন তো? সচিব থাকবেন। এই সচিবের কি র্যাঙ্ক কি? র্যাঙ্ক কি? লেখেন তিনি। এটা পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তিনি তিনি জেলা জজ অথবা তিনি জেলা জজ অথবা অতিরিক্ত জেলা জজ পদমর্যাদা। তিনি জেলা জজ। এটা পরীক্ষা কিন্তু আসছে। তিনি জেলা জজ অথবা অতিরিক্ত জেলা জজ পদমর্যাদা। তিনি জেলা জজ কিংবা অতিরিক্ত জেলা জজ পদমর্যাদা, এটা মাথায় রাখবেন। তিনি জেলা জজ অথবা অতিরিক্ত জেলা জজ পদমর্যাদা। তিনি জেলা জজ অথবা অতিরিক্ত জেলা জজ পদমর্যাদা। তিনি জেলা জজ বা অতিরিক্ত জেলা জজ পদমর্যাদা। বাংলাদেশ বার কাউন্সিলের একটা সচিব থাকবেন, তিনি জেলা জজ এবং অথবা অতিরিক্ত জেলা জজ পদমর্যাদার। ঠিক আছে। এই বাংলাদেশ বার কাউন্সিল এই সচিবকে কে নিয়োগ দেন? এই সচিবকে নিয়োগ দেন হচ্ছে সরকার। নিয়োগ, এই সচিব নিয়োগ দেন কে? এই সচিব নিয়োগ দেন সরকার। সরকার এই সচিব নিয়োগ দেন, সরকার। সরকার বার কাউন্সিলের সচিবকে নিয়োগ দেন, এটা মাথায় রাখবেন। তো বাংলাদেশ বার কাউন্সিলের একজন সচিব থাকবেন, তিনি জেলা জজ বা অতিরিক্ত জেলা জজ পদমর্যাদা। আর সচিবকে নিয়োগ দেন কে? সচিবকে নিয়োগ দেন হচ্ছে সরকার। এই কথাটা মাথায় রাখবেন সুন্দর করে। সচিবকে নিয়োগ দেন হচ্ছে সরকার। এইবার লেখেন বার কাউন্সিলের সচিবের, এটা এই 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 আইনটা যে পড়াইলাম, এই আইনে যে এই কথাটা লেখা আছে 6-এর ক, এই আইনটার নাম কি বলেন তো? এই আইনটার নামটা সুন্দর করে লেখেন, এখানে একটা প্যাচ আছে, টুইস্ট আছে। লেখেন দি বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স শোনার্স অ্যান্ড
1972 এই আইনে দি বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল অর্ডার 1972 এই আইনের অনুচ্ছেদ 6 এর কথা এই কথাটা বলা আছে, কিন্তু সচিব সম্বন্ধে আরো দুই জায়গায় আরো সুন্দর কথা বলা আছে। সেই আইনটার নামও লিখে রাখেন, একত্রে সব পড়াশোনা করবেন। এটাকে বলা হয় কম্পারেটিভ স্টাডি। আমি বুঝিয়ে দিব। লেখেন দি বাংলাদেশ দি বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল। দেখেন বার কাউন্সিল রুলস হবে, ঠিক আছে? এর খেয়াল করেন, রুলস রুলস 1972 রুলস 1972 সুন্দর করে লেখেন। দ্য লিগ্যাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল রুলস 1972 আইনটার নাম লেখেন। দ্য বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল রুলস 1972 তে বলা আছে, এখানে লেখেন বিধি 55 সুন্দর করে লেখেন। বিধি 55 বিধি 55 বিধি 55 তে কি বলা আছে এই রুলস এর? সচিব হচ্ছেন বার কাউন্সিলের সিইও। সিইও মানে চিফ এক্সিকিউটিভ অফিসার, প্রধান নির্বাহী কর্মকর্তা। প্রধান নির্বাহী কর্মকর্তা কর্মকর্তা এটাকে বলা হয়। তার সচিব হচ্ছে কি বাংলাদেশ বার কাউন্সিলের সিইও বা প্রধান নির্বাহী কর্মকর্তা। একত্রে আপনাকে পড়াশোনা করতে হবে। কম্পারেটিভ স্টাডি এটাকে বলে। দেখেন চিফ এক্সিকিউটিভ অফিসার, আপনি সবকিছু একসাথে এনে ফেলবেন। চিফ এক্সিকিউটিভ অফিসার সিইও। সচিব হচ্ছে বাংলাদেশ বার কাউন্সিলের চিফ এক্সিকিউটিভ অফিসার। একটু কমেন্টে লেখেন আপনি কি বুঝতে পারতেছেন। আমি একসাথে আপনাকে রিভাইজ দিয়ে দিব, আপনি লেখার কাজ লেখেন। তা এটা তো বলছে বিধি 55 আর বিধি 49 আরেকটা কথা বলছে। এই আইনের বিধি 49 বলছেন সচিব হচ্ছেন সচিব হলেন কি, সচিব কি, এই সচিব হলেন কি, উনি হচ্ছেন, এই সুন্দর করে লেখেন, বার কাউন্সিল ট্রাইব্যুনালের বার কাউন্সিল ট্রাইব্যুনাল এটা একটা আদালত। ওকে, বার কাউন্সিল ট্রাইব্যুনাল এখানেরও কি এক্স অফিসিও পদে সচিব। আশা করি বুঝতে পেরেছেন। এক্স অফিসিও মানে পদাধিকার বলে সচিব। কারণ সচিব হচ্ছে বার কাউন্সিল ট্রাইব্যুনাল। তো মাথায় রাখবেন বার কাউন্সিল ট্রাইব্যুনাল এটা একটা কি, এটা একটা আদালত। এটা মাথায় রাখবেন, এটা একটা আদালত। এটা সুন্দর করে পড়াবো, অনুচ্ছেদ 33-এ গেলেই আপনাকে সুন্দর করে এটা পড়াবো। ঠিক আছে, বার কাউন্সিল ট্রাইব্যুনাল এটা একটা কি, এটা একটা আদালত। তো ওইখানেরও তিনি কি সচিব। এই অংশটা খুব ভালো করে আপনারা শিখে রাখেন। আমি আবার বলতেছি, মনোযোগ দিয়ে খেয়াল করেন। সবাই মনোযোগ দেন, আপনাদের এবার সুন্দর করে একটু বুঝাইয়া দিই। আমার সাথে সবাই একটু কমেন্ট করেন, সবাই বলেন রেডি। সবাই একটু রেডি বলেন। আপনারা ফাউন্ডেশন ব্যাচের স্টুডেন্ট, আপনাদের তর্জন গর্জন এটা আলাদা হইতে হবে। আপনাদের যেমন সময়ও আছে, মেধাও আছে, ধৈর্যও আছে। আপনারা অনেক ডিফারেন্ট, আপনারা অনেক মেধাবী। ঠিক আছে, এবার আপনারা আমার সাথে সুন্দর করে কমেন্ট করে বলেন। ঠিক আছে, রেডি। দি বাংলাদেশ দি বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল অর্ডার 1972 এখানে অনুচ্ছেদ আর্টিকেল 6 এর অনুচ্ছেদ 6 এর কথা কি বলেছেন? 6 এর কথায় বলা আছে বার কাউন্সিলে একজন সচিব থাকবেন, একজন সেক্রেটারি থাকবেন। এই সেক্রেটারিটা কি, তিনি অবশ্যই ডিস্ট্রিক্ট জাজ, জেলা জজ অথবা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ, অতিরিক্ত জেলা জজ পদমর্যাদার হবে। এটা বার কাউন্সিলের বিগত বছরের প্রশ্ন, যে বাংলাদেশ বার কাউন্সিলের সচিবের কি পদমর্যাদা।
উনি হয়তোবা ডিস্ট্রিক্ট জাজ, জেলা জজ, অথবা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ, অতিরিক্ত জেলা জজ পদমর্যাদার একজন ব্যক্তি হবেন। এই এতটুকুই ছিল। তারপরে এই আইনটাতে এই কথা বলছে, দা বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল অর্ডার, এই শব্দটা দেখেন, অর্ডার 1972। আর বাংলাদেশ বার কাউন্সিল আরেকটা আইন আছে, দি বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল রুলস, রুলস মানে বিধি, রুলস 1972 এর বিধি, রুল 55-তে কি বলছে, এই দেখেন রুল 55-তে বলেছে সচিব হলেন বার কাউন্সিলের সিইও। তাহলে পরীক্ষা যদি আসে বার কাউন্সিলের সিইও কে, বাংলাদেশ বার কাউন্সিলের প্রধান নির্বাহী কর্মকর্তা কে, উত্তর হচ্ছে সচিব। পারবেন না ইনশাল্লাহ? বাংলাদেশ বার কাউন্সিলের প্রধান নির্বাহী কর্মকর্তা কে, অ্যাটর্নি জেনারেল, সরকার, হাইকোর্টের বিচারপতি, নাকি সচিব? সচিব। বাংলাদেশ বার কাউন্সিলের সিইও বা প্রধান নির্বাহী কর্মকর্তা কে, সচিব। পরীক্ষা এটা টুইস্ট মারবে আমার কি যেন কেন জানি মনে হয়। দি বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল রুলস 1972 এর বিধি 49, রুলস 49, বিধি 49-এ কি বলেছে? বিধি 49-এ বলা আছে যে সচিব হলেন, সচিব হলেন, লেখেন, সচিব হলেন বার কাউন্সিল ট্রাইব্যুনাল, বার কাউন্সিল ট্রাইব্যুনাল হচ্ছে একটা আদালত, মাথা রাখবেন, বার কাউন্সিল ট্রাইব্যুনালের এক্স অফিসিও পদাধিকার বলেও সচিব। এটা পারবেন না ইনশাল্লাহ? একত্রে এটা কম্পারেটিভ স্টাডিতে লিখে রাখবেন, এই সচিবের সব প্যারা এক জায়গায় মাটি দিতে হবে। দি বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল অর্ডার 1972 তে অনুচ্ছেদ 6 এর কতে বলা আছে বার সচিব নিয়োগ দেন সরকার, সচিব নিয়োগ দেন কে? সরকার। খেয়াল করেন, সচিব নিয়োগ দেন সরকার। আপনারা যা পড়বেন একদম হজম করে ফেলবেন। তারপর হচ্ছে সচিব হলেন বার কাউন্সিল, বাংলাদেশ বার কাউন্সিলে একজন সচিব থাকবেন, ভেরি গুড শামীম, শামীম সাহেব, ভেরি গুড। তারপর সচিব হচ্ছে বার কাউন্সিলে একজন সচিব থাকবেন, তিনি হচ্ছে জেলা জজ এবং অতিরিক্ত জেলা জজ পদমর্যাদা, তিনি জেলা জজ এবং অতিরিক্ত জেলা জজ পদমর্যাদার ব্যক্তি। দি বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল রুলস, এটা হচ্ছে অর্ডার, এটা হচ্ছে রুলস 1972 তে বলা আছে, বিধি 55-তে সচিব হলেন বার কাউন্সিলের সিইও, প্রধান নির্বাহী কর্মকর্তা। এটা একজন কমেন্টে লেখেন, বার কাউন্সিলের সিইও কে? সচিব। প্রধান নির্বাহী কর্মকর্তা চিফ এক্সিকিউটিভ অফিসার কে? সচিব। এবং বিধি 49-এ বলা আছে সচিব হলেন বার কাউন্সিল ট্রাইব্যুনাল, মানে ইটস এ কোর্ট, এটা একটা আদালত, এই আদালতের এক্স অফিসিও পদাধিকার বলেও সচিব। এর বাহির থেকে প্রশ্ন বার কাউন্সিলের ক্ষমতাই নেই আপনার বাইরে দিবে, বার কাউন্সিলের ক্ষমতাই নেই যে আপনাকে কোশ্চেন তারা করবে এর বাহিরে। ওকে, এর বাহিরে। আচ্ছা, এইবার যে জিনিসটা মাথা রাখবেন, বাংলাদেশ বার কাউন্সিলে দুইটাই এক্স অফিসিও পোস্ট, এক্স অফিসিও পোস্ট হচ্ছে দুইটা, খেয়াল করেন। এইবার পরীক্ষা এটা খুব ক্রিটিক্যাল একটা অ্যানালাইসিস প্রশ্ন আসবে, খুব মানে, এক্স অফিসিও পোস্ট কয়টা? এক্স অফিসিও পোস্ট হচ্ছে দুইটা। সুন্দর করে আপনাকে ফাউন্ডেশন ব্যাচ মানে আপনার গোড়া থেকে একদম শিকড় পর্যন্ত আপনাকে ফাউন্ডেশন ক্লিয়ার করে দিব। এমন কোনো কোয়েশ্চেন নাই যা আপনি পারবেন না ইনশাআল্লাহ। এক্স অফিসিও পোস্ট হচ্ছে দুইটা, এখানে বার কাউন্সিলে আর এই আইনে আর কোথাও এক্স অফিসিও পোস্ট এই শব্দটা দুইবার ব্যবহার হয়েছে, সেটা দুই জায়গা। আপনারা একটু আগে শিখছেন, একটা হচ্ছে অ্যাটর্নি জেনারেল, অ্যাটর্নি জেনারেল, উনি হচ্ছে এক্স অফিসিও পোস্ট, এক্স অফিসিও, ওনার পোস্ট হচ্ছে এক্স অফিসিও। কোথার ক্ষেত্রে? উনি বার কাউন্সিলের চেয়ারম্যান, এই ক্ষেত্রে উনি হচ্ছে বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান, বাংলাদেশ বার কাউন্সিলের এটা বিবিসি না, মানে বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান। এটা হচ্ছে ওনার এক্স অফিসিও পোস্ট, উনি পদাধিকার বলে বার কাউন্সিলের চেয়ারম্যান, এটা হচ্ছে ওনার এক্স অফিসিও পোস্ট। এই শব্দটা এখানে আছে। এবং আরেকটা শব্দ আছে এখানে, পরীক্ষা এবার আসতে পারে আপনাদের ভেরি ট্রিকি ওয়ে, যে বাংলাদেশ বার কাউন্সিলের সচিব উনি কিন্তু এক্স অফিসিও পদাধিকার বলে, লেখেন এক্স অফিসিও পদাধিকার বলে, এক্স অফিসিও উনি কি বার কাউন্সিল ট্রাইব্যুনালেরও সচিব। এই কোশ্চেনটা খুব ডিপ থেকে করলে অনেকেই পারবে না, যে বাংলাদেশ বার কাউন্সিলের সচিব কিভাবে নির্বাচিত হয়, নির্বাচনের মাধ্যমে, সরকার কর্তৃক নিয়োগ প্রাপ্তির মাধ্যমে, বাংলাদেশ বার কাউন্সিলের মনোনয়নের মাধ্যমে, নাকি এক্স অফিসিও পদাধিকার বলে, অনেকেই সরকার দাগাইয়া দিবে। এটা একটা বিশাল বড় ফাঁদ, এই কোশ্চেনটা এখন পর্যন্ত করে নাই। আমার
অনুমান বলতেছে খুব ক্রিয়েটিভ ওয়েতে এই কোশ্চেনটা আপনাদের একটা দিয়ে দিবে। এখান থেকে একটা প্রশ্ন কখনো আসে না, বাট এটা সম্ভাব্য। এটা লিখে রাখেন, সম্ভাব্য। সম্ভাব্য প্রশ্নকর্তা সবাই জানে অ্যাটর্নি জেনারেলের পোস্ট এক্স অফিসিও, কিন্তু সচিবেরও যে এক্স অফিসিও পোস্ট আছে, উনি বার কাউন্সিল ট্রাইব্যুনালের সচিব। উনি বার কাউন্সিল ট্রাইব্যুনালের সচিব। এটা মাথায় থাকবে তো ইনশাআল্লাহ। বলেন তো, আপনারা কি আর এক্স অফিসিওর কোনো প্রেশার খাবেন? একটু বলেন, স্যার বুঝেছি, স্যার বুঝি নাই, স্যার ভালো লাগে, স্যার ভালো লাগে না, কিছু একটা বলেন। এই তো ধরে ফেলছে। ভেরি গুড, ভেরি গুড, এই তো আপনি ধরে ফেলছেন। আপনি তো ধরে ফেলছেন খেলাটা, পুরো ধরে ফেলছেন আপনি। প্রশ্ন এর বাইরে কোনোভাবে আসা সম্ভব না। এর বাইরে প্রশ্ন আসার কোনো সম্ভাবনা নাই। ইনশাল্লাহ আশা করি বুঝতে পেরেছেন। এই জন্যই একটু সময় নিয়ে পড়াচ্ছি, আর এটা ফাউন্ডেশন বেস, এখানে আনলিমিটেড টাইম আছে। পড়াবো খুব ঠান্ডা মাথায়, অল্প পড়াবো, খুব ঠান্ডা মাথায় পড়াবো, একদম মেজাজটা খুব ঠান্ডা করে, একদম মেজাজটা খুব ঠান্ডা করে, একদম মেজাজটা খুবই ঠান্ডা করে, খুবই ঠান্ডা করে পড়াবো ইনশাআল্লাহ। আপনাদের কেমন লাগতেছে ক্লাসটা একটু বলেন তো। আচ্ছা, আপনাদের ক্লাসটা কি ভালো লাগতেছে? একটু স্লো পড়াচ্ছি, কিন্তু বুঝে বুঝে পড়েন, ঠিক আছে? এত সময় দিয়ে কি লাভ? আপনি যদি কোয়ালিটিফুল লেখাপড়া করেন, আপনি ভবিষ্যতে পারবেন। আপনি যতই হাজার পৃষ্ঠা না বুঝে পড়েন, কোনো লাভ নাই। এটা আপনাদের এখান থেকে একটা কোশ্চেন এবার আসবে, অনুচ্ছেদ। এখান থেকে প্রশ্ন আসে নাই, কিন্তু এখান থেকে একটা রিটেনের প্রশ্ন আসবে। রিটেনের প্রশ্ন, এবং এটা হচ্ছে অনুচ্ছেদ 8। অনুচ্ছেদ এবং একটু পিলির কোশ্চেন আমার কেমন জানি মনে হয় এইবার আপনাকে দিয়ে দিবে। এবার আপনাদের একটা পিলির কোশ্চেনও দিয়ে দিবে, এবার আপনাদের একটা রিটেনের কোশ্চেনও এখান থেকে দিয়ে দিবে। আমি কি কোশ্চেনটা আগে লিখে দিব আপনাদের? কোশ্চেনটা কি আগে লিখে দিব? একটু বলেন তো, আমাকে একটু অনুমতি দেন। যে স্যার একটু লিখে দেন, নাহলে দেখিয়ে দিয়েন না, স্যার পড়ায় ঢুকে যান, যে কোনো একটা অনুমতি দেন। আমি কি কোশ্চেনটা একটু লিখে দিব, আপনি খাতায় একটু টুকে রাখলেন পাশে। একটু যদি অনুমতি দেন আমি বলতে পারি, যদি অনুমতি দেন তাহলে। আচ্ছা, ওকে। আচ্ছা দেন, আচ্ছা ঠিক আছে। এখানে হচ্ছে, আচ্ছা সবাই একটু খেয়াল করেন, সেটা হচ্ছে প্রশ্ন যেটা আসবে, অ্যাডহক মানে অস্থায়ী কমিটি। কমিটি মানে বার কাউন্সিল কখনো অস্থায়ী কমিটি, বা ইংলিশে বলা হয় অ্যাডহক কমিটি। অ্যাডহক শব্দের অর্থ হচ্ছে অস্থায়ী। অ্যাডহক কমিটি গঠন পদ্ধতি বলো, অ্যাডহক কমিটির গঠন প্রক্রিয়া বলো, গঠন প্রক্রিয়া, গঠন প্রক্রিয়া ও কার্যাবিধি বলো, মানে লিখুন আর কি। এই কোশ্চেনটা রিটেনের জন্য ইম্পর্টেন্ট, এবং অ্যাডহক কমিটি থেকে কয়েকটা এমসিকিউ আসবে। এটাও আপনাদের জন্য ইম্পর্টেন্ট, একটু খাতার পাশে টুকে রাখেন। খাতার পাশে টুকে রাখেন, কারণ ইন ফিউচারে আপনাকে এটা কাজে দিবে। যে বাংলাদেশ বার কাউন্সিলের অ্যাডহক কমিটি। আচ্ছা, সবাই লেখা শেষ কিনা একটু বলেন, আমি এখন এটা চলে যাব। সবার লেখাটা শেষ কিনা আমাকে একটু কনফার্ম করেন প্লিজ, ওয়ান টাইম। যে স্যার আমি এটা লেখা শেষ, আমি আমি লিখেছি স্যার, আমাকে এবার বলেন। একটু ওয়ান টাইম কনফার্ম করেন। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ। এইবার দেখেন, এবার দেখেন, এটা আমাদের ফাউন্ডেশন ব্যাচ, ঠিক আছে? এখানে আমরা স্লো পড়াবো, বাট স্লো অ্যান্ড স্টেডি উইজ দ্য রেস। আমি 6 মাস পড়াবো, ডেইলি পড়াবো। সো আপনাকে এত পেনিক হওয়ার কিছু নাই যে স্যার সিলেবাসটা শেষ হবে কবে। সিলেবাস দেখবেন শেষ হয়ে অনেক আগে, সিলেবাসের জায়গায় ঘুমিয়ে থাকবে, ঠিক আছে? কিন্তু আপনি ক্লাস না করতে না করতে আপনি একদিন হারিয়ে যাবেন। ক্লাস করলে আমাদের সাথে থাকবেন। আমার ওয়াদা একটা, ক্লাসটা কেউ মিস দিবেন না, আল্লাহর দোহাই লাগে। আপনাকে হাতে পায়ে ধরে নিজের ভবিষ্যতের দিকে তাকাই হলো, ক্লাসটা মিস দিয়েন না। 22টা ঘন্টা আপনি যা মন চায় তাই করেন, আমার 1.5 ঘন্টা সময় আপনি আমারে দিবেন, কারণ আমার পিলির ছাত্র শুধু ক্লাস না করার কারণে ফেল করছে সব। আমি 2 মাস সময় পাইছিলাম তাদের, কিন্তু 2 মাস শুধু ক্লাসটা করে নাই, এই কারণেই ফেলটা করছে। আর বেশি বুঝছে আমার চাইতে, স্যারের চাইতে বেশি বুঝতে হয় না। স্যার আপনার চেয়ে বেশি বুঝেন বিদায় সে স্যার, এটা মাথায় রাখবেন।
আচ্ছা, এবার যে জিনিসটা আসে খেয়াল করে দেখেন পরীক্ষা যেটা আসবে, বাংলাদেশ বার কাউন্সিল, সুন্দর করে লেখেন, সুন্দর করে লেখেন, অপ্রয়োজনীয় কোনো কথা দরকার নেই, লেখেন সুন্দর করে, বাংলাদেশ বার কাউন্সিল ইংলিশে লেখেন অ্যাডহক কমিটি, অ্যাডহক কমিটি। ওই যে আওয়ামী লীগ সরকার পতনের পরে, আওয়ামী লীগ সরকার পতনের পর বার কাউন্সিল কিন্তু অ্যাডহক কমিটির মাধ্যমে চলছে, আপনি জানেন সেটা? অ্যাডহক কমিটি, বাংলাদেশ বার কাউন্সিল অ্যাডহক কমিটি গঠন করেন, গঠন করেন। অ্যাডহক শব্দের অর্থ হচ্ছে অস্থায়ী কমিটি। বাংলাদেশ বার কাউন্সিল অ্যাডহক কমিটি বা অস্থায়ী কমিটি গঠন করেন কখন? কখন গঠন করেন? গঠন করেন যখন, লেখেন গঠন করেন যখন, যখন নির্ধারিত সময়, সুন্দর করে লেখেন, যখন নির্ধারিত সময়ে, যখন নির্ধারিত সময়ে, যখন নির্ধারিত সময়ে কি করতে পারে না, নির্বাচন করতে পারেন, নির্বাচন করতে না পারলে, যখন নির্ধারিত সময় নির্বাচন করতে না পারলে, নির্ধারিত সময় যখন মানে নির্বাচন করতে না পারলে অ্যাডহক কমিটি গঠন করা হয়, অ্যাডহক কমিটি গঠন করা হয়। এই অংশটা ক্লিয়ার করা, নির্ধারিত সময় ড্যাশ করতে না পারলে, এই যে ড্যাশ, গেজেট প্রকাশ করতে না পারলে, সরকার অনুমতি না দিলে, ঠিক আছে, অ্যাটর্নি জেনারেল মারা গেলে, এই যে নির্বাচন না করতে পারলে, এটা একটা এমসিকিউ টপিক, তখন কি হয়, অ্যাডহক কমিটি গঠন করা হয়, অ্যাডহক কমিটি গঠন করা হয়, অ্যাডহক শব্দ অর্থ অস্থায়ী, অ্যাডহক কমিটি গঠন করা হয়। তাহলে নির্বাচন না করার কারণ কয়টি দেখেন, নির্বাচন না করার কারণ হচ্ছে চারটি। নির্বাচন না করার কারণ চারটি, নির্বাচন না করার কারণ কয়টি? চারটি। মাথায় কি চারটি, আপনি নির্বাচনটা কেন করতে পারলেন না, তাহলে পরীক্ষা আসবে এটা, কয় কারণে নির্বাচন করা সম্ভব হয় না? উত্তর হচ্ছে চার কারণ। এটা একটা এমসিকিউ, এই যে গোলগুলি যে এনে দিচ্ছি, এগুলি আপনাদের এমসিকিউর পয়েন্ট, চার কারণে। পরীক্ষা এইটা আসবে না, পরীক্ষা আসবে কোন কারণে বার কাউন্সিল অ্যাডহক কমিটি গঠন করে। তাহলে এই চারটে এক্সকিউজ এর মধ্যে একটা এক্সকিউজ দিয়ে প্রশ্নটা পেঁচিয়ে দেবে, লেখেন অতিমারি, অতিমারি, এই এক কারণ অতিমারি, এক কারণ অতিমারি, অতিমারি, এটাকে বলা হয় প্যান্ডেমিক। যারা ইংলিশে পরীক্ষা দিবেন, প্যান্ডেমিক, আপনি বাংলাও পরীক্ষা দিবেন, আপনারও এটা জানতে হবে, প্যান্ডেমিক। দ্বিতীয় কারণ মহামারী, মহামারী, এটাকে বলা হয় ইপ্যান্ডেমিক, এপিডেমিক, হ্যাঁ, এপিডেমিক, এপিডেমিক, ওকে, এপিডেমিক। তিন নম্বর যে কারণ, তিন নম্বর কারণটা হচ্ছে কি, তিন নম্বর অ্যাক্ট অফ গড, এখানে দৈব কারণ, দৈব ঘটনা, দৈব ঘটনা, কালকে বন্যার স্রোতে কালকে বাংলাদেশই ডুবে গেছে, তাহলে দৈব ঘটনা, আল্লাহ প্রদত্ত ঘটনা, তো এখানে তো মানুষের হাত নাই, এই যে ছোট হাতে দিয়ে দিতে হবে, অ্যাক্ট অফ গড, এখানে তো ছোট হাতে দিয়ে দিতে হবে, বড় হাতে দিয়ে দিলে কিন্তু আইন হয়ে যাবে, খবরদার, ছোট হাতে দিয়ে দিতে হবে, ছোট হাতে অ্যাক্ট অফ গড। আচ্ছা, এবং চার নাম্বার হচ্ছে সরকার কর্তৃক ঘোষিত অন্য কোনো কারণে, সরকার কর্তৃক ঘোষিত, কর্তৃক ঘোষিত অন্য কারণে, অন্য অনিবার্য, অনিবার্য পরিস্থিতি,
সরকার কর্তৃক ঘোষিত অনিবার্য পরিস্থিতি। সরকার কর্তৃক ঘোষিত কোনো অনিবার্য পরিস্থিতি, এটাকে বলা হয় unavoidable circumstances determined by the government. unavoidable unavoidable যেটাকে মানে সরকার, মানে আপনার যেটা সরকার কি করতে পারে না, অস্বীকার করতে পারে না, ত্যাগ করতে পারে, unavoidable circumstances unavoidable circumstances determined by the government। এই চারটা কারণে বার কাউন্সিলের নির্বাচন হয় না। যখনই এই চারটা কারণের মধ্যে যে কোনো একটা কারণে নির্বাচন হয় না, পরীক্ষা প্রশ্ন এটা আসবে না। পরীক্ষা আসবে কোন কারণে বাংলাদেশ বার কাউন্সিল অ্যাডহক কমিটি গঠন করে না। দেখেন প্রশ্নের ধরনটা দেখেন, এই সাইটটার মধ্যে আপনি মুখস্থ করে গেছেন, কিন্তু পরীক্ষা আসবে, পরীক্ষা এটা আসবে, এমসিকিউটা দেখেন, এমসিকিউটা এইভাবে টেকনিক্যালি দিবে। কোন কারণে, কোন কারণে, কোন কারণে বাংলাদেশ বার কাউন্সিল অ্যাডহক কমিটি গঠন করে না। এই যে না, না দিয়ে খাইছে আপনারে, আপনারে খাইছি না দিয়া। আপনি এই সাইডটা কিন্তু সুন্দর করে মুখস্থ করে গেছেন, ঠিক আছে, কিন্তু আপনারে খাওয়ার বুদ্ধি কি, এই শেষের নাড়া আপনি আর পড়েন না, আপনি খুশির চোটে আনন্দের চোটে বৃত্তপাত করেছেন, কারণ আপনি পড়ে গেছেন, কিন্তু এই না শব্দটা আপনি খেয়াল করেন নাই। এইবার করে দেখেন, প্রথমে দিছে মহামারী, মহামারী, দুই অতিমারী, অতিমারী, তিন হচ্ছে দৈব ঘটনা, চার হচ্ছে কি লিখবে, এই দেখেন বিশৃঙ্খলা, বিশৃঙ্খলা কোন ঘটনা, কোন ঘটনার কারণে, আপনি তো সবই মনে হয় এটা সঠিক উত্তর হবে ঘ হ। এই ট্রিকটা বুঝতে পারছেন কি বুঝতে পারেন নাকি আমাকে একটু বলেন। দেখেন এটা আমাকে একটু বলেন না, কেউ একটু ইয়েস নো বলেন, যে কোন কারণে বাংলাদেশ বার কাউন্সিল অ্যাডহক কমিটি গঠন করে না। তাহলে মহামারীতে তো গঠন করে, পড়ছেন ওই মহামারী, অতিমারিতেও করে ওই দেখেন পড়ছেন, দৈব ঘটনা সেটাও পড়ছেন, কিন্তু ঘটনা দিয়েছে কি চার বিশৃঙ্খলা। আপনি প্রশ্নের ধাঁচটা ধরতে পারছেন কিনা আমাকে মেহেরবানি করে একটু বলেন, একটু বলেন। ওই যে না শব্দটা আপনি পড়েন নাই, আপনার ওই না শব্দটা পড়ার না কারণে আপনি পড়ে গিয়ে পরীক্ষা হলে সর্বনাশ করে আসছেন। আপনি কি করছেন, একটা জায়গায় আসছেন কিন্তু বার কাউন্সিলের ট্রিকটা আপনি ধরতে পারেন না। আর বার কাউন্সিলের ট্রিকটা ফাঁস করার জন্যই তো আমাদের ফাউন্ডেশন ব্যাচ। আপনাকে কি শুধু প্লেন করে পড়াই দিয়ে যাব নাকি? আমি 7 দিন কেন রাখছি, আমি অল্প অল্প করে পড়াবো আপনাকে, সুন্দর করে আপনাকে একটু একটু করে পড়াবো। আমি আপনাকে বেশি বেশি কোনোদিন পড়াবো না। আপনি সারাদিন অফিস করে আসেন, আপনি সারাদিন ব্যবসা করে আসেন, আপনার মাথাটা এমনি জাঙ্ক হয়ে থাকে, হ্যাং হয়ে থাকে, অল্প অল্প করে খাইবেন। আর কিন্তু ক্লাসটা আপনি নিয়মিত করতে হবে। বুঝতে পারছি না আপনি কেমনে বুঝতে পারলেন না নুরুল আমিন সাহেব। এই দেখেন, এই চারটা কারণে অ্যাডহক কমিটি গঠন করে বার কাউন্সিল: অতিমারি, মহামারী, দৈব ঘটনা, সরকার কর্তৃক ঘোষিত অন্য কোনো অনিবার্য পরিস্থিতিতে। এই চারি কারণে গঠন করে, কিন্তু প্রশ্ন আপনাদের দিয়েছে খেলাটা মারছে কি, যে কোন কারণে বাংলাদেশ বার কাউন্সিল গঠন করে না, অস্থায়ী কমিটি গঠন করে না কোন কারণে, অস্থায়ী কমিটি গঠন করে না কোন কারণে। এক নম্বর হচ্ছে মহামারী, মহামারীতে তো 100% গঠন করে, তাহলে এটা ভুল উত্তর। অতিমারি, অতিমারিতে তো 100% এডক কমিটি গঠন করে, এটা ভুল উত্তর। দৈব ঘটনা, এটা তো 100% গঠন করে, ভুল উত্তর। কিন্তু বিশৃঙ্খলা, এটা আইনে দেওয়া নাই, এই বিশৃঙ্খলার কারণে গঠন করে না, সঠিক উত্তর হবে এইটা। তাহলে এই বৃত্তবারটা এটা মারতে হবে। কিন্তু অনেকে এই প্রশ্নটাই ঠিক মতো পড়ে না, কোন কারণে বাংলাদেশ বার কাউন্সিল অ্যাডহক কমিটি গঠন করে না। এই যে নাটা পড়ে না, এই না, এই নাটা না পড়ার কারণে সর্বনাশ হয়ে যায় আপনাদের। একদম স্যার, পারা জিনিস স্যার, ওই একটা মার্ক আমার অধিকাংশ ছাত্র শুধুমাত্র এক কারণে ফেল করছে, 49.75, এই নাম্বার ভাই ফেল করছে পিলিতে। এই নাম্বার একটা 0.25-এরও কত দাম, এটা পিলিতে গেলে বুঝবেন। কিন্তু আপনাদের এটা বোঝা লাগবে না, কারণ ফাউন্ডেশন বেজের ক্লাস করলে আপনি 90 রূপে থাকবেন। ফাউন্ডেশন বেজের ক্লাস যদি খালি শুধু করতে পারেন, একটা ওয়াদা যদি খালি করতে পারেন যে 1.5 ঘন্টা স্যার আপনি ছাড়বো না,
আপনি যখন আসেন, আপনি আপনি যখন আমাদের ডেইলি ক্লাস করাইতেছেন, আর আমরা কি জমিদার হইলাম, আমরা কেন হাজির হবো না? অবশ্যই আপনার সাথে ক্লাস করব। তো এই যদি একটা ওয়াদা খালি করতে পারেন, আর 22 ঘন্টা আপনার যা মন চায় তাই করেন, ক্লাসটা শুধু করবেন, একটা ওয়াদা শুধু দিবেন, ক্লাসটা 90টা প্রশ্নের আমি আমানত দিলাম, জিম্মা দিলাম, কিন্তু বেশি বুঝলে আমার আর কিছু করার নেই। ঠিক আছে? মানুষ আমাকে প্রশ্ন করে যে আপনি এত পড়াইছেন, 15 জন কেন টিকলো? ঠিক আছে, সবগুলি দিলে তো প্রশ্নই ভুল হইলো। নুরুল আমিন সাহেব, সবগুলি দিলে তো আপনার কোশ্চেনই ভুল। আপনি বুঝেন না? সবগুলি জীবনও দেবে না। আচ্ছা, সবগুলো দিলে ওই কোশ্চেনই ভুল হয়ে যাবে। কারণ একটা কোশ্চেনে 3টা ভুল থাকবে, একটা সঠিক থাকবে। কোশ্চেনে যদি 4টেই ভুল থাকে, ওই প্রশ্নই বাতিল। আচ্ছা, এবার খেয়াল করেন, আপনাকে এই জায়গাটা ভরাট করলাম, নির্বাচন না করতে পারলে 4টি কারণ, এটা আমি বুঝাই দিলাম। এইবার আসেন, যে জিনিসটা আপনাদের বার কাউন্সিলে বারবার আসবে, যে জিনিসটা বার কাউন্সিলে বারবার আসবে সেটা কি? সেটা হচ্ছে অ্যাডহক কমিটির মেয়াদ কতদিন এবং কতজন। দেখেন, এবার লেখেন, অ্যাডহক মানে কি? অস্থায়ী। অ্যাডহক মানে কি? অস্থায়ী কমিটি। অস্থায়ী কমিটি, অ্যাডহক মানে হচ্ছে অস্থায়ী কমিটি। অ্যাডহক শব্দের অর্থ কি? অস্থায়ী। এই অস্থায়ী কমিটিটা, এই পরীক্ষা যেটা ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা বারবার আসছে, এই যে এই দাগটা দিয়ে রাখেন, এই দাগটা দিয়ে রাখেন। এটা কয়টা স্টার আপনি দিতে চান? পরীক্ষা আসছে, বার কাউন্সিলের অ্যাডহক কমিটির মেয়াদ কত বছর? ইটস এ ভেরি ফ্ল্যাট কোয়েশ্চেন। উত্তর হচ্ছে 1 বছর। এই কমেন্টে ফাটাইয়া ফেলার, এটা বার কাউন্সিলের বিগত বছরের প্রশ্ন। অ্যাডহক কমিটির মেয়াদ কত বছর? সবাই বলেন 1 বছর। অ্যাডহক কমিটির মেয়াদ কত বছর? 1 বছর। ছোটের আগায় মুখস্থ করে ফেলেন। পরীক্ষা আসলে ফ্ল্যাট কোয়েশ্চেন, মানে আমার একটা ছাত্র আজকে, একটা ছাত্র পিলিতে ফেল করে, শুধু এক কারণ, বাংলাদেশ বার কাউন্সিলে একটা অ্যাডভোকেট হইতে গেলে কত বছর বয়স লাগে? উত্তর হবে 21 বছর। পড়েও গেছে 21 বছর, বৃত্ত বরাটে গিয়া লিখতে দিয়েছে 25 বছর। শুধু ওই একটা নাম্বারের কারণেই স্যার ফেল করছি, আমার এই কথা বললো। তাহলে অ্যাডহক কমিটির মেয়াদ কত বছর? 1 বছর। 1 বছর, 1 বছর, 1 বছর, 1 বছর। এটা যদি কোনোভাবে মিস না হয়, এটা বার কাউন্সিলে আসছে। অ্যাডহক কমিটির সদস্য কতজন? তাহলে বার কাউন্সিলে যতজন সদস্য, কতজন? 15 জন। বার কাউন্সিলে যতজন সদস্য ততজন, 15 জন। 15 জন। খুবই সুন্দর করে পড়বেন। ঠিক আছে, আর দরকার নাই। অ্যাডহক কমিটি গঠন করে কে? সরকার। এই যে সরকার, মাথায় রাখবেন, বাংলাদেশ বার কাউন্সিল কিন্তু সরকারি প্রতিষ্ঠান। তাহলে যা করবে সব কি করবে? সরকার করবে। লেখেন, সরকার করবে। যা করবে তা কি করবে? সরকার করবে। সরকার করবে, সরকার করবে। যা করবে তা কি করবে? সরকার করবে। আশা করি বুঝতে পেরেছেন। খুব সুন্দর করে আশা করি বুঝতে পেরেছেন। এই অ্যাডহক কমিটির চেয়ারম্যান কি হবে? অ্যাডহক কমিটির চেয়ারম্যান হবে অ্যাটর্নি জেনারেল। হবে অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেল, এই অ্যাটর্নি জেনারেল হবে অ্যাডহক কমিটির চেয়ারম্যান। আশা করি বুঝতে পেরেছেন, অ্যাটর্নি জেনারেল হবে অ্যাডহক কমিটির চেয়ারম্যান। তাহলে এর ক্ষমতা কি? বার কাউন্সিলের যা ক্ষমতা, অ্যাডহক কমিটির সেমই ক্ষমতা। তাহলে এইটা ইম্পর্টেন্ট। 1 বছর মেয়াদ, 15 জন সদস্য, অ্যাটর্নি জেনারেল চেয়ারম্যান, অ্যাডহক কমিটি। এটা রিটেনের কোয়েশ্চেন, বুঝছেন? অ্যাডহক কমিটি নির্বাচন যদি করতে না পারে, তাহলে অ্যাডহক কমিটি গঠন করা হয় 4 কারণে করে: অতিমারি, মহামারী, দৈব ঘটনা, সরকার কর্তৃক অনিবার্য কারণ। ঠিক আছে, প্যান্ডামিক, ইপিডেমিক, অ্যাক্ট অফ গড এন্ড আনএভয়েডেবল সার্কামস্টেন্সেস ডিটারমাইন্ড বাই দ্য গভর্নমেন্ট। তো এটা হচ্ছে অ্যাডহক কমিটি কোন কারণে গঠন করে না। এই দেখেন, করে না। 3টা: মহামারী, মহামারী তো অবশ্যই করে, এটা ভুল উত্তর। অতিমারি, এটা সঠিক, মানে অতিমারিতেও গঠন করা হয়, তাহলে এটা ভুল উত্তর। দৈব ঘটনা বলছে গঠন করে না, কোন কারণে? গঠন করে না। তো দৈব ঘটনাতে গঠন করে, এটা সঠিক উত্তর, তাহলে এটা ভুল হবে দাগাইলে। বিশৃঙ্খলা, সঠিক উত্তর হচ্ছে এইটা। এই প্রশ্নের ভাতগুলি জানি আপনাদের একদম মাথায় থাকে। চলো। আচ্ছা, আপনাদের কি বুঝে আসলো? আপনি কি বুঝতে পারছেন? একটু আমাকে কমেন্ট করেন, বুঝতে পারছেন কিনা, ক্লাসটা ভালো লাগছে কিনা একটু আমাকে বলেন। আর একটু বুঝান। মতিউর রহমান সাহেব, কেমন আছেন আপনি? আগে এটা বলেন। আপনার কোনো খোঁজ খবর নাই। কোথায় আছেন আপনি? কেমন আছেন? আপনার কতবার খুঁজছি, পাই না। আচ্ছা, ঠিক আছে। এবার শোনেন, আপনি আরেকটু বোঝেন, এটা অনেকের মাথায় আছে, এই মাথা দিয়ে অনেকে ঢোকে নাই। আবার একটু বুঝাই দিই, একটু কেউ বিরক্ত হয় না, আর একটু বুঝাই দিই। একটু লাস্ট টাইম বুঝাই দিই, খেয়াল করে দেখেন। অনুচ্ছেদ 8, এটা খুবই ইম্পর্টেন্ট। অনুচ্ছেদ 8, বাংলাদেশ বার কাউন্সিল, বাংলাদেশ বার কাউন্সিল অ্যাডহক কমিটি গঠন করে। অ্যাডহক মানে অস্থায়ী। অ্যাডহক শব্দের অর্থ কি? অস্থায়ী। এদিকে ভয় পাইয়েন না। অ্যাডহক মানে অস্থায়ী কমিটি। যখন নির্ধারিত সময় বার কাউন্সিল বেচারা নির্বাচন করতে পারে না, তখন অ্যাডহক কমিটি গঠন করেন। তাহলে অ্যাডহক কমিটি গঠন করেন 4টি কারণে।
চারটি কারণে: অতিমারি, মহামারী, দৈব ঘটনা, সরকার কর্তৃক ঘোষিত অন্য কারণে। অতিমারি, মহামারী, দৈব ঘটনা, সরকার কর্তৃক ঘোষিত অন্য যে কোনো কারণে। এই চার কারণে অ্যাডহক কমিটি গঠন করা হয়। মাথায় রাখেন, অতিমারি, অতিমারিতে গঠন করা হয়। খেয়াল করেন, এইটাই আপনি বুঝেন না এতক্ষণ। বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন করতে পারে না, তখন অ্যাডহক কমিটি, অস্থায়ী কমিটি গঠন করছে। ঠিক আছে, চার কারণে অস্থায়ী কমিটি গঠন করা হয়: অতিমারি, অতিমারি, মহামারী, দৈব ঘটনা, সরকার কর্তৃক ঘোষিত অন্য যে কোনো কারণে। অতিমারি, মহামারী, দৈব ঘটনা, সরকার কর্তৃক ঘোষিত অন্য কারণে। অতিমারিতে গঠন করে, মহামারীতে গঠন করে, দৈব ঘটনায় গঠন করে, সরকার কর্তৃক ঘোষিত অন্য যে কোনো কারণে গঠন করে। এই চার কারণে গঠন করা হয়। কিন্তু প্রশ্ন আপনারা দিয়েছে টুইস্ট দিয়া। টুইস্টটা হচ্ছে, কোন কারণে বাংলাদেশ বার কাউন্সিল অ্যাডহক কমিটি গঠন করে না? এই যে না, এই না শব্দটা আপনি বুঝেন নাই, আপনি এখনো বুঝেন নাই, আপনি এখনো বুঝেন না, কি অবস্থা! তাহলে এখনো যদি আপনি না বুঝেন, পরীক্ষায় আইলে আপনি কেমনে বুঝবেন 30 সেকেন্ডের মধ্যে? কোন কারণে বাংলাদেশ বার কাউন্সিল অ্যাডহক কমিটি গঠন করে না? না, 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 না। এক হচ্ছে মহামারী, মহামারীতে অবশ্যই গঠন করে, তাহলে এটা ভুল উত্তর হবে। অতিমারিতে তো অবশ্যই গঠন করে, এই দেখেন অতিমারি ওই যে আছে, এটা অবশ্যই ভুল হবে। দৈব ঘটনা ওই যে লেখা দেখেন, অবশ্যই এটা ভুল হবে। বিশৃঙ্খলা, বিশৃঙ্খলা কি কোথাও লেখা আছে? নাই, তাহলে বিশৃঙ্খলা সঠিক উত্তর। এই যে পরীক্ষা এটাই আসবে ইনশাআল্লাহ। আর বুঝানোর কিছু নাই, আর বুঝাবো না। অ্যাডহক কমিটির মেয়াদ কত? এটা বিগত বছরের প্রশ্ন, 1 বছর। মোট সদস্য 15 জন। চেয়ারম্যান কি? অ্যাটর্নি জেনারেল। একদম যেভাবে ধরছি, ওই অপারেশন হয়ে গেছে, এই ধারার সার্জারি হয়ে গেছে। ঠিক আছে ইনশাআল্লাহ। এটা রিটেনের কোশ্চেন, প্লাস এটা পিলির জন্য। সবাই বলেন আলহামদুলিল্লাহ, একটা বড় বাঘ শিকার করছেন আজকে আপনারা। ফাউন্ডেশন ব্যাচ শুধু অপারেশন করতে জানে, অপারেশন। ফাউন্ডেশন ব্যাচ অল্প পড়াবে, কিন্তু ডেলি পড়াবে আইনটাকে, যার কারণে আপনার মাথায় ইনশাল্লাহ ঢুকে যাবে। ফাউন্ডেশনে নাটক পড়বো দেন, সিরিজ নাটক, মানে ডেলি 8টা থেকে 8:30, 8:30, আধা ঘন্টা ডেলি নাটক দেয়, এর মধ্যে আবার 3টা অ্যাডভার্টাইজ দেয়। তো আমাদের হচ্ছে মানে বিজ্ঞাপন ব্যতীত অ্যাডভার্টাইজ ছাড়া নন স্টপ 1.5 ঘন্টা। ঠিক আছে, ডেলি 7 দিন। তাহলে আপনারা যদি খালি বলবে যে আজকে এতটুকু পড়ছে, তাহলে কালকে আবার এতটুকু পড়াবে স্যার, কালকে এতটুকু। এইভাবে বাচ্চা শিশুর মতো এক পা এক পা এক পা এক পা হাঁটতে হাঁটতে আপনাদের ফাউন্ডেশন বেজ একদিনকার যোগ্য হয়ে যাবে ইনশাল্লাহ। যা ধরবেন তাই শোনা, শোনা হয়ে যাবে ইনশাল্লাহ। যা ধরবেন তাই শোনা হয়ে যাবে, মানে কি, কলমটা লয়ে পোস্টে যেটাই রাখ দিবেন ওইটাই কারেক্ট অ্যান্সার। আলহামদুলিল্লাহ বলেন। আমি তো এই স্বপ্ন দেখতে চাই যে আমার ছাত্র যা ধরবে তাই স্বর্ণ হয়ে যাবে। ঠিক আছে ইনশাল্লাহ। শুধু এই স্বর্ণ হইতে একটাই জিনিস লাগবে, রেগুলার ক্লাস করতে হবে। আপনি স্বপ্ন দেখছেন অ্যাডভোকেট হওয়ার, ক্লাস করেন না, তাহলে আর হবে না। আর আপনার হাত ধরলে আর স্বর্ণ হবে না, তখন যা ধরবেন তাই ছাই হয়ে যাবে। এটা লিখে ফেলেন। এটা এমন একটা টেকনিক, আজকে এইটাই পড়াইয়া শেষ করবো আজকে লেকচার। স্যার 2টা পড়াইলে কি হবে? কারণ এর চেয়ে আর বড় কোনো ধারা নাই। ঠিক আছে, এরপরে কালকে দেখবেন যে এক টানে 17টা ধারা পড়াই ফেলাম, কারণ এরপরে আর নাই তো। এরপরে আপনাকে কি পড়াবো? এরপরে আর তো ক্লাসই নাই। আশা করি বুঝতে পারছেন। এবার একটু সবাই একটু, এটা রিটেনের কোয়েশ্চেন, এবার রিটেনের কোয়েশ্চেন লেখেন, এটা রিটেনের কোয়েশ্চেন লেখেন। এটা বার কাউন্সিলে 7 বার আসছে দেখেন। বার কাউন্সিলে পিলি প্লাস রিটেন মিলাইয়া, পিলি প্লাস রিটেন মিলিয়ে 7 টাইমস আসছে। এটাকে 7 স্টার দিয়ে রাখেন। এটা মুখস্থ করা আপনাদের জন্য ফরজে আইন, ফরজে আইন। ঠিক আছে, ফরজে আইন। কয়টা স্টার দিতে চান আপনি? কয়টা দিতে চান? এটা ঠোঁটের গোড়ায়, ঠোঁটের আগায় মুখস্থ থাকতে হবে। ঠোঁটের আগায় মুখস্থ থাকতে হবে, ঠোঁটের আগায়, ঠোঁটের গোড়ায়। সবাই বলেন রেডি, সবাই বলেন ইয়েস। ঠিক আছে, এই জন্য আমি স্লো পড়াইছি, কারণ ইটস এ প্রসিডিউরাল ল ম্যান। আপনাকে প্রসিডিউরাল লটা অল্প অল্প করে বুঝাইতে হবে, নাহলে আপনার মস্তিষ্ক নিতে পারবে না। ঠিক আছে, এই 10 ধারা আর 11 আর 11 বি, এই দুইটা একটু আপনাদের জন্য একটু ট্রিকি। কথা কি বুঝতে পেরেছেন? লেখেন, স্টার দিয়েছেন, এইবার লেখেন। এটা পিলি প্লাস রিটার্ন দিয়ে রাখেন। এখানে লেখেন বার কাউন্সিলের কাজ। বার কাউন্সিলের কাজ সম্বন্ধে কি, আমি যদি কেউ জিজ্ঞাই বলেন তো বার কাউন্সিলের কাজ কি, এই খালি কয় বার কাউন্সিলের কাজ হচ্ছে সনদ দেওয়া। আয় হায়, কি বলেন আপনি! আচ্ছা, সাউন্ড প্রবলেম হচ্ছে? হ্যালো, এই সারাদিন পরে এই সাউন্ড প্রবলেম, এই কি সাউন্ড প্রবলেম হচ্ছে আপনাদের? আমাকে শুনতে পাচ্ছেন? এই নতুন এভরি ডিভাইস, এত সুন্দর ডিভাইস করে লাইট সেটিং করে যদি সাউন্ড প্রবলেম হয়, এর চেয়ে দুঃখ কি আছে? এই দেখেন, এই লাইটিং সেট আপটা দেখেন, এই দেখেন সবকিছু লাইট করে আপনাদের জন্য, কোনো একদম
এই দুঃখ আর আমি নিতে পারবো না, কারণ সাউন্ড প্রবলেম কেন হবে? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ওকে। লেখেন বার কাউন্সিলের কাজ, খালি কয় বার কাউন্সিলের কাজ কি, কয় স্যার সনদ দেওয়া। আরে বেটা সনদ দেওয়া, পাগল নাকি তুমি? বার কাউন্সিলের কাজ কি লেখেন। বার কাউন্সিল, লেখেন বার কাউন্সিলের। এইবার এইটা কমেন্ট করে করে লিখবেন, সবাই কমেন্ট করবেন, ওকে? এটা রেডি বলেন, সবাই হাতে মোবাইলটা নেন, সবাই হাতে মোবাইলে আমি যা বলবো খালি কমেন্ট করবেন, কমেন্টের বন্যা বসায় ফেলাইতে হবে, নইলে এটা মুখস্থ হবে না। এটা মুখস্থ করতে হলে কমেন্ট করতে হবে। আপনারা কিন্তু ফাউন্ডেশন ব্যাচ, আমি আবার বলতেছি, আপনারা কিন্তু নর্মাল দুনু ফুনু ব্যাচ না, আপনারা হচ্ছে 6 মান্থের জার্নি উইথ মি। ঠিক আছে, আমি কিন্তু আগে 6 তলা মাটির নিচে নামছি, তারপরে 6 তলা বিল্ডিং দাঁড়া করামো। আপনার কথা বললাম, যেটা সেটা শোনেন, খালি ক্লাসটা করবেন, আর কিছু লাগবে না, আমার মেধাবী হওয়ার দরকার নেই, ক্লাসে হাজির থাকবেন, পড়া আপনার পিছিয়ে এমনি দৌড়াবে। এবার লেখেন, কমেন্ট করবো আর লিখবেন, গল্প কবিতার মাধ্যমে পড়াবো, গল্প কবিতা। ঠিক আছে, লেখেন বার কাউন্সিল অনুচ্ছেদ 10-এ বলা আছে বার কাউন্সিলের কার্যবিধি 11টি। কার্যবিধি কতটি? বার কাউন্সিলের কার্যবিধি হচ্ছে মোট 11টি। 11টি, বাংলাদেশ বার কাউন্সিল 11টা কাজ করে। এটা পিলির কোশ্চেন, এটা আজ পর্যন্ত আসে নাই, কিন্তু এইবার একটা আসার সম্ভাবনা আছে, যেহেতু প্রশ্ন অনেক ডিপলি করতেছে, কোশ্চেন অনেক ডিপলি করতেছে, স্টুডেন্ট গুন্যা গুন্যা রাখে কিনা সেটাও দেখবে। ঠিক আছে, বার কাউন্সিলের কার্যাবলী কতটি? কমেন্টে লেখেন 11টি। ঠিক আছে, বাংলাদেশ বার কাউন্সিলের কাজ কতটি? 11টি। এইবার ইংলিশে আসবে, ইংলিশ শিখতে হবে, এটা না হলে আমি ইংলিশ না শিখলে 11টা কার্য মুখস্থ থাকবে না, এবং উলট পালট লেখা যাবে না, বিকজ ইটস এ রিটেন কোয়েশ্চেন ম্যান, এটা রিটেনে কোয়েশ্চেন আসছে। ঠিক আছে, কোয়ালিটি ম্যাটার্স। আপনাকে এমন একটা টেকনিক শিখাবো সারা জীবন মনে থাকবে, আর আজকেই 10 পর্যন্ত পড়াইয়া ক্লাসটা শেষ করে দিব। কথা কি বুঝতে পেরেছেন? কালকে দেখবেন যে এমনি 20-25টা ধারা শেষ, কারণ এক লাইনে আর পড়াবো কি, ছাপা। আচ্ছা, এইবার খেয়াল করেন, এইবার যে জিনিসটা খেয়াল করবেন সেটা হচ্ছে সুন্দর করে ইংলিশে লেখেন। ইংলিশে লিখতে হবে বার কাউন্সিলের কার্যাবিধি, এটার ইংলিশ হচ্ছে দ্য ফাংশনস। এই যে এই কার্যাবিধির ইংলিশ হচ্ছে ফাংশনস। বার কাউন্সিলের ফাংশন কয়টা? ফাংশন হচ্ছে 11টা, এই একটা শব্দ মাথায় রাখবেন, ফাংশন কয়টা? 11টা। এইবার লেখেন, এবার লেখেন গল্পের মতো লেখেন, এ ফর অ্যাডমিট, এ ফর অ্যাপেল পড়ছি না, এবার লেখেন এ ফর অ্যাডমিট, এ ফর অ্যাডমিট, লেখেন বি ফর বুক, লেখেন বি ফর বুক, ঠোঁটের আগায় মুখস্থ, এ ফর অ্যাডমিট, বি ফর বুক, লেখেন এ ফর অ্যাডমিট, এটা কি 11-র ক, 11-র খ, একটু ইংলিশ শেখেন, ক খ গ নিজের মতো দিবেন, এ ফর অ্যাডমিট, বি ফর বুক, সি ফর ক্যানন, লেখেন ক্যানন মানে আইন, ক্যানন, ডি ফর ডিটেনশন, লেখেন ডিটেনশন, লেখেন, কমেন্ট করেন না কেন? এ ফর অ্যাডমিট, বি ফর বুক, সি ফর ক্যানন, ডি ফর ডিটেনশন, ডিটেনশন। ঠিক আছে, ডিটেনশন বানানটা ভুল করলাম, ডি ফর ডিটেনশন, কমেন্ট করেন, ডি ফর ডিটেনশন, ডি ফর ডিটেনশন, হ্যাঁ ডি ফর ডিটেনশন, ডিটেনশন বানান ভুল করছি। আচ্ছা, ডি ফর ডিটেনশন, ই ফর হচ্ছে ইন্টারেস্ট, এখানে আই এন হবে না, মানে আপনি এটা মুখস্থ করার জন্য লেখেন, ইন্টার বানানটা ভুল করেই লেখেন, ইন্টারেস্ট, এটা বানান ভুল করেই লেখেন, আমি আই জানি, আমার স্যার ইন্টারেস্ট পারেন এটা বললেন না, আমি জানি ইন্টারেস্ট আই হবে, কিন্তু আপনি ই দ্বারা মিলাইতে, ই ফর ইন্টারেস্ট, লেখেন ই ফর ইন্টারেস্ট মানে স্বার্থ। ঠিক আছে, লেখেন এফ ফর ফান্ড, লেখেন এফ ফর ফান্ড, আগে লেখেন গল্পটা পরে বুঝাবো, এফ ফর ফান্ড, জি ফর হচ্ছে গুড ওয়ার্ক, এটা ভালো কাজ, গুড ওয়ার্ক, জি ফর গুড ওয়ার্ক, এটা ভালো কাজ, এইচ ফর হচ্ছে হাই রুলস, লেখেন হাই রুলস, হাই রুলস, লেখেন হাই রুলস, আমি একটা একটা করে মিলিয়ে দিব, এইচ ফর হচ্ছে হাই রুলস, আই দ্বারা হচ্ছে কি, ইমপ্রুভিং, ইমপ্রুভিং উন্নয়ন করা, লিগাল এডুকেশন, লিগাল এডুকেশন, আমি বাংলা শিখাবো, ভয় পেন না, জে ফর
জয়েন্ট ফাংশন লেখেন, জয়েন্ট ফাংশন, বাংলা সব শিখাবো। এবং লাস্টে লেখেন কি, কে কে লেখেন, কে ফল হচ্ছে কি, কে ফর হচ্ছে কাজ, কে ফর কি, কে ফর কাজ, কাজ কাজ মানে বাংলায় লেখেন কাজ কাজ, অন্যান্য কাজ, ঠিক আছে, কে ফর কাজ। পারবেন ইনশাআল্লাহ, পারবেন। এইবার বলেন মুখস্থ কেমনে হয় আপনারা দেখেন। লেখেন এ ফর অ্যাডমিট, এ ফর অ্যাডমিট, দেখেন নবীন আইনজীবীদের তালিকাভুক্ত করা, নবীন আইনজীবীদের কি করা, তালিকাভুক্ত করা। এ ফর অ্যাডমিট, এ ফর অ্যাডমিট পারছেন, পারছেন, এ ফর অ্যাডমিট পাইছেন, এ ফর অ্যাডমিট, হ্যাঁ এ ফর অ্যাডমিট পাইছেন। আপনাকে এত বিস্তারিত পড়াতে হবো না, আমি আপনাকে আজকে একটু পড়াবো, কালকে আবার এটা বিস্তারিত পড়াবো, এর সাথে এনরোলমেন্ট কমিটি পড়াবো। আজকে এতটুকু খালি টেকনিক শেখেন। এ ফর অ্যাডমিট পাইছেন, তালিকাভুক্ত করা, নবীন আইনজীবীদের তালিকাভুক্ত করা। এ ফর অ্যাডমিট তালিকাভুক্ত কিভাবে করবে সে, পরীক্ষার মাধ্যমে তালিকাভুক্ত করা। এটা আমি আপাতত আজকে গল্পের মধ্যে মুখস্থ করার জন্য দিব। এ ফর অ্যাডমিট নবীন আইনজীবীদের তালিকাভুক্ত করা, মাথায় রাখবেন। বি ফর বুক তালিকাভুক্তি বই প্রস্তুত করা, তালিকাভুক্তি, তালিকাভুক্তি বই প্রস্তুত করা, প্রস্তুত করা, তালিকাভুক্তি বই প্রস্তুত করা। ঠিক আছে, যে লেখেন, এখানে লেখেন 10-এর ক, 10-এর ক, এই যে 10-এর খ, তালিকাভুক্তি বই প্রস্তুত করা, এই যে বই, বি ফর বুক তালিকাভুক্তি বই প্রস্তুত করা। সি ফর ক্যানন নতুন আইন সৃষ্টি করা, আইন, নতুন আইন সৃষ্টি করা, নতুন আইন সৃষ্টি করা। ক্যানন অর্থ আইন, আইন সৃষ্টি করা। সি ফর ক্যানন, ডি ফর ডিটেনশন শাস্তি দেওয়া, অসদাচরণের শাস্তি দেওয়া, অসদাচরণের শাস্তি দেওয়া। ছোট করে আগে শিখেন পিলির জন্য, পিলির জন্য এত বিস্তারিত পড়তে হবে না, এটা রিটেনের জন্য। ই ফর ইন্টারেস্ট আইনজীবীদের স্বার্থ রক্ষা করা, স্বার্থ রক্ষা করা আইনজীবীদের, আইনজীবীদের লয়ার্স, লয়ার্স অ্যাডভোকেটসদের স্বার্থ রক্ষা করা। ঠিক আছে। এফ ফর ফান্ড তহবিলের ব্যবস্থা করা, টাকা পয়সা, তহবিল, তহবিলের ব্যবস্থা করা, তহবিলের ব্যবস্থা, তহবিলের ব্যবস্থা করা। এফ ফর ফান্ড, তারপর জি ফর গুড ওয়ার্ক, গুড ওয়ার্ক অর্থ হচ্ছে নির্বাচনের ব্যবস্থা করা, নির্বাচনের ব্যবস্থা করা, ব্যবস্থা করা। ঠিক আছে, পরীক্ষা আসবে নির্বাচনের ব্যবস্থা কে করবেন, উত্তর হচ্ছে অ্যাটর্নি জেনারেল নির্বাচনের ব্যবস্থা করবেন। এটা লিখে রাখেন, অ্যাটর্নি জেনারেল, এটা বিধিতে পড়াবো। জি ফর গুড ওয়ার্ক ভালো কাজ কি, একটা নির্বাচনের ব্যবস্থা করা। এই হচ্ছে হাই রুলস উচ্চ নিয়ম তৈরি করা, উচ্চতর, উচ্চতর নিয়ম, বিধি, বিধি প্রস্তুত করা, বিধি তৈরি করা, তৈরি করা। সুন্দর করে একটু লেখলে শিখলেই হবে, আমি বারবার শিখাবো আপনাকে। আগে আপনি একটু লেখেন, আমি ঠান্ডা মাথায় আপনাকে শিখাবো। আমার সাথে কমেন্টে একটা একটা করে লিখবেন, আগে একটু বাংলা লিখে নিন, বাংলা লিখে অনেকেরা বুঝবে না। গ, গহ, উম্ম, চ, ছ, মূর্খ, জ, জহ, ইয়, ট। যারা বাংলায় দিতে চান। এবার আসেন, রেডি সবাই? আচ্ছা, আইতে কি, আইতে হচ্ছে ইমপ্রুভিং, ইমপ্রুভিং লিগাল এডুকেশন, আইন শিক্ষার উন্নয়ন করা। লেখেন আইন শিক্ষার উন্নয়ন করা, আইন শিক্ষার, আইন শিক্ষার উন্নয়ন করা। এই যে আপনাদের আমি কি করতেছি, এই যে আমি আপনাদের যে পড়াচ্ছি, আপনারা কি করতেছেন, বার কাউন্সিলে পরীক্ষা দেওয়ার জন্য কি করতেছেন, মোটিভেটেড হচ্ছেন। এটা দিন শেষে বার কাউন্সিলের উপকার। কারণ আমি আপনাকে যদি বলতাম আপনার বার কাউন্সিলে পরীক্ষা দেওয়ার দরকার নেই, আপনি বার কাউন্সিলে পরীক্ষা দিতেন না, এতে বার কাউন্সিলেরই লস। ঠিক আছে। তারপর হচ্ছে জয়েন্ট ফাংশন, বাংলাদেশ বার কাউন্সিল কি করবে, বিভিন্ন, বিভিন্ন কার্য করবে, বিভিন্ন কার্য করবে, বিভিন্ন কার্য বা ফাংশন করবে, আর অন্যান্য কাজ করবে, কিন্তু হচ্ছে অন্যান্য কাজ, অন্যান্য কাজ করবেন। এই শেষ। আপনারা কি পুরো গল্পটা কি মুখস্থ আছে বলেন তো, পুরো গল্পটা পারবেন?
আপনার কি সহজ লাগলো না কঠিন লাগলো? আমি বারবার বুঝাবো। আপনি এতটুকু আগে বলেন যে আপনার কি সহজ লাগলো নাকি ব্যাপারটা কঠিন লাগলো, আগে সেটা বলেন। হ্যালো, আমাকে শুনতে পাচ্ছেন? একটু বলেন না, আপনাদের কি সহজ লাগলো না কঠিন লাগলো? ঠিক আছে, সহজ। এইবার সবাই আমাকে একটা একটা করে কমেন্টে লেখেন। অনুচ্ছেদ 10 লেখেন, অনুচ্ছেদ 10 আর্টিকেল 10 লেখেন, অনুচ্ছেদ 10 আর্টিকেল 10। বার কাউন্সিলের ফাংশন 11টি, বার কাউন্সিলের কার্যবিধি কতটি? 11টি। লেখেন না, সবাই কমেন্ট লেখেন, ফাটায় কমেন্ট করেন, কারণ এটা আপনাদের প্রাণ। এই আইনের প্রাণ হচ্ছে আর্টিকেল 10। অনুচ্ছেদ 10 কে বলা হয় এই আইনের প্রাণ। মানে আমি প্রতিদিন আপনাদের ফাউন্ডেশনে অনুচ্ছেদ 10 আমি ডেইলি একবার হইলেও পড়াবো, যাতে আপনার ঠোঁটের গোড়ায় মুখস্থ থাকে। ঠিক আছে, এটা হচ্ছে আপনাদের সংবিধান, এই অনুচ্ছেদ 10। বাংলাদেশ বার কাউন্সিলের মোট ফাংশন কয়টি? 11টি। এবার আপনাকে এবিসিডির বাচ্চার কাছে চলে যান। এ ফর অ্যাডমিট লেখেন, এ ফর অ্যাডমিট। 10-এর ক, এ ফর অ্যাডমিট, এ ফর অ্যাডমিট। এবার লেখেন, এ ফর অ্যাডমিট লেখেন, এ ফর অ্যাডমিট। ভেরি গুড, ভেরি গুড। লেখেন এ ফর অ্যাডমিট, এ ফর অ্যাডমিট, এ ফর অ্যাডমিট। অ্যাডমিট অর্থ নতুন আইনজীবীদের তালিকাভুক্ত করা। কিসের মাধ্যমে? চা পানি খাওয়ায় না পরীক্ষার মাধ্যমে? এই যে পরীক্ষার মাধ্যমে তালিকাভুক্ত করা। এ ফর অ্যাডমিট, এ ফর অ্যাডমিট, এ ফর অ্যাডমিট। বলেন এ ফর অ্যাডমিট ঠোঁটের গোড়ায়। এ ফর আজকে এইটাই পড়াবো, আর কিচ্ছু পড়াবো না। ঠোঁটের গোড়ায় এ ফর অ্যাডমিট, নবীন আইনজীবীদের তালিকাভুক্তি করা। এ ফর অ্যাডমিট, এ ফর অ্যাডমিট। এবার লেখেন বি ফর বুক। বলেন বি ফর বুক, বি ফর বুক, বি ফর বুক, বি ফর বুক। এই বি ফর বুক কি? তালিকাভুক্ত বই প্রস্তুত করা। লেখেন এইবার পাশে, এটা আপনাদের হেল্প হবে। এই তালিকাভুক্তি বই প্রস্তুত করা, এটার বিস্তারিত কোথায় বলা আছে? লেখেন অনুচ্ছেদ 10-এ বলা আছে, অনুচ্ছেদ 20-এ বলা আছে এই কথাটা। অনুচ্ছেদ 20-এ বলা আছে তালিকাভুক্তি বই প্রস্তুত করা। কোথায় বলা আছে? অনুচ্ছেদ 20-এ। কমেন্ট করে ফাটায় ফেলান না। তালিকাভুক্তি বই প্রস্তুত করা কিসে বলা আছে? অনুচ্ছেদ 20-এ বলা আছে। লেখেন 10-এর খতে বলা আছে বি ফর বুক, বি ফর বুক, বি ফর বুক। তালিকাভুক্তি বই প্রস্তুত করা, বি ফর বুক, এটা বলা আছে অনুচ্ছেদ 10-এ। তাহলে অনুচ্ছেদ 10-এ আবার যখন যাব তখন আবার কি লিখবো? বার কাউন্সিল তালিকাভুক্ত আইনজীবীদের জন্য তালিকাভুক্তি বই প্রস্তুত করবেন, সংরক্ষণ করবেন। এই কথাটা আবার বলা আছে কততে? 10-এর খতে। বি ফর বুক, বি ফর বুক। এই যে জিনিসটা আবার তখন এনে মারবেন। মানে খেলাটা বুঝছেন কিনা বলেন? আপনি যখন 10-এর খ বলছেন, 10-এর খতে বি ফর বুক, বাংলাদেশ বার কাউন্সিল তালিকাভুক্তি বই প্রস্তুত করে। এটার বিস্তারিত কোথায়? অনুচ্ছেদ 20-এ বলা আছে। পারবেন না ইনশাল্লাহ? অবশ্যই আপনার পারা উচিত। এবার লেখেন সি ফর ক্যানন, সি ফর ক্যানন। বলেন সি ফর ক্যানন। ক্যানন অর্থ আইন। যারা ভোকাবুলারি জানেন না তারা জেনে নেন। ক্যানন অর্থ আইন, ক্যানন অর্থ আইন, ক্যানন অর্থ আইন। সি ফর ক্যানন, সি ফর ক্যানন, সি ফর ক্যানন, সি ফর ক্যানন, সি ফর ক্যানন। আইন সৃষ্টি করা, নতুন আইন সৃষ্টি করা। ক্যানন অর্থ আইন, সি ফর ক্যানন। নতুন আইন সৃষ্টি করা, নতুন আইন সৃষ্টি করা, নতুন আইন সৃষ্টি করা। এটা কততে বলা আছে? 10-এর গতে। মুখস্থই করা লাগবে না। পরীক্ষায় বার কাউন্সিল চালাক, বার কাউন্সিল বার কাউন্সিল নতুন আইন তৈরি করবে। 10-এর কথাতে বলা আছে, কতে লেখছে? 10-এর ক, 10-এর খ, 10-এর গ, 10-এর গোড়া কোনটা? সব জায়গা 10 পড়ে গেছেন, 10 পড়ে 10 পড়ে গেছে। এখন বার কাউন্সিল প্রশ্ন দিছে নতুন আইন তৈরি করবে কততে? 10-এর ক, খ, গ, গ। আপনি কট, কিন্তু আমার ছাত্র কট খাবে না, কারণ সে জানে সি ফর ক্যানন দিছে। ঠিক হয়ে গেছে একটা নাম্বার, সি ফর ক্যানন। ঠিক আছে, নতুন আইন সৃষ্টি করা, সি ফর ক্যানন, সি ফর ক্যানন। এবার লেখেন ডি ফর ডিটেনশন। লেখেন ডিটেনশন মানে শাস্তি দেওয়া, ডি ফর ডিটেনশন। 10-এর গোড়া, ডি ফর ডিটেনশন, শাস্তি দেওয়া, শাস্তি দেওয়া, শাস্তি দেওয়া। এটা বলা আছে আবার অনুচ্ছেদ 32-এ। মানে অনুচ্ছেদ 32 লেখার সময় আবার লিখবেন বার কাউন্সিলের অনুচ্ছেদ ঘোরাতে বলছিল ডিটেনশনের কথা, বাস্তবায়ন হয়েছে অনুচ্ছেদ 32-এ। এইভাবে পড়তে হবে। লেখেন ডি ফর ডিটেনশন, ডি ফর ডিটেনশন। ডিটেনশন তো শাস্তি দেওয়া। বাংলাদেশ বার কাউন্সিল কি করবে? অসদাচরণের জন্য। কিসের জন্য শাস্তি দিবে? মিসকন্ডাক্ট বা অসদাচরণের জন্য শাস্তি দিবেন। এই তো হচ্ছে। এবার লেখেন এই ফাউন্ডেশন ব্যাচে এইভাবে বারুদের মতো থাকবেন। ইটস এ ফাউন্ডেশন ব্যাচ। এটা অনেক প্রেস্টিজিয়াস একটা ব্যাচ। এটা বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ব্যাচ। ঠিক আছে, ইনশাল্লাহ। আমি যখন আপনার ঢেলে দিচ্ছি আপনিও ক্লাসে আসবেন। ই ফর ইন্টারেস্ট, ই ফর ইন্টারেস্ট, ই ফর ইন্টারেস্ট। এই যে আই হবে, কিন্তু একটু বানানটা ভুল করেন আইনটা মিলানের জন্য। ই ফর ইন্টারেস্ট, স্বার্থ রক্ষা, স্বার্থ রক্ষা করা, আইনজীবীদের স্বার্থ রক্ষা করা। আইনজীবীদের শুধু করলে হবে? আইনজীবীদের 14 গোষ্ঠীর স্বার্থ রক্ষা করা।
এই দেখেন আইনজীবী অনুচ্ছেদ 14তেই কথা বলা আছে, আইনজীবীদের 14 গোষ্ঠীর স্বার্থ রক্ষা করতে হবে। শুধু আইনজীবীর করলে হবে, তার বাপ মা ভাই বোন সবার জন্য করতে হবে, তার শালা শালি সবার জন্য, বউ স্ত্রী 14 গোষ্ঠীর জন্য করতে হবে, অনুচ্ছেদ 14তে বলা আছে। লেখেন 10-এর ই ফর ইন্টারেস্ট, ই ফর ইন্টারেস্ট এটা বলা আছে অনুচ্ছেদ 14তে, ইনশাআল্লাহ। এবার লেখেন এফ ফর ফান্ড, এফ ফর ফান্ড, এফ ফর ফান্ড, ফান্ড অর্থ তহবিল, এফ ফর ফান্ড, ফান্ড অর্থ তহবিল, তহবিলের ব্যবস্থা করা থাকবে। এফ ফর ফান্ড, ফান্ড অর্থ তহবিল, এফ ফর ফান্ড, ফান্ড অর্থ তহবিল। এবার লেখেন জি, জি ফর গুড ওয়ার্ক, এটা ভালো কাজ, যেমন নির্বাচনের ব্যবস্থা করা, এটা একটা ভালো কাজ, খুবই ভালো কাজ। কারণ নির্বাচন ব্যবস্থা করলে কি হয়, একটা যোগ্য লোককে পাওয়া যায়, এটা ভালো কাজ, ভালো প্রক্রিয়া। এই যে নির্বাচনের কাজটা করে দেয় অ্যাটর্নি জেনারেল, কারণ অ্যাটর্নি জেনারেল হচ্ছে বার কাউন্সিল, বার কাউন্সিল ইলেকশন ট্রাইব্যুনালের চেয়ারম্যান, ইলেকশন ট্রাইব্যুনালের চেয়ারম্যান। তাহলে নির্বাচনের কাজ কি করে বার কাউন্সিল। আমি আবার বলতেছি, ইলেকশন ট্রাইব্যুনাল ইটস এ বোর্ড, এটা একটা বোর্ড, হ্যাঁ। তাহলে খেয়াল করেন, জি ফর হচ্ছে গুড ওয়ার্ক, লেখেন জি ফর গুড ওয়ার্ক, জি ফর গুড ওয়ার্ক, গুড ওয়ার্ক মানে ভালো কাজ। লেখেন জি ফর গুড ওয়ার্ক, গুড ওয়ার্ক মানে ভালো কাজ, জি ফর গুড ওয়ার্ক, গুড ওয়ার্ক মানে ভালো কাজ, গুড ওয়ার্ক মানে ভালো কাজ। কমেন্টে লেখেন না কে, জি ফর গুড ওয়ার্ক, গুড ওয়ার্ক মানে ভালো কাজ, গুড ওয়ার্ক মানে ভালো কাজ। ঠিক আছে, একটা নির্বাচনের ব্যবস্থা করা, গুড ওয়ার্ক লেখছেন, আবার লিখবেন না নির্বাচনের ব্যবস্থা করা। ভালো কাজ করবে অ্যাটর্নি জেনারেল, অবশ্যই করবে, কিন্তু লেখেন নির্বাচনের ব্যবস্থা করা এটা ভালো কাজ, গুড ওয়ার্ক, গুড ওয়ার্ক এটা করে অ্যাটর্নি জেনারেল, গুড ওয়ার্ক। অ্যাটর্নি জেনারেল কিভাবে করে, বার কাউন্সিল নির্বাচন ট্রাইব্যুনালের মাধ্যমে করে। হুম, কিছু না, বার কাউন্সিল নির্বাচন ট্রাইব্যুনালের মাধ্যমে করেন। আচ্ছা, এইচ হচ্ছে হাই রুলস, এইচ হচ্ছে হাই রুলস, উচ্চতর বিধি তৈরি করে, হাই রুলস উচ্চতর বিধি তৈরি করে। এটা পরীক্ষা আসবে। আই হচ্ছে ইমপ্রুভিং লিগাল এডুকেশন, ইমপ্রুভিং লিগাল লিগাল এডুকেশন আইন শিক্ষার উন্নয়ন করা। যেতে হচ্ছে জয়েন্ট, জয়েন্ট ফাংশন করা, বিভিন্ন ফাংশনে কাজ করা, বিভিন্ন ফাংশন, এগুলো মুখস্থ করা লাগবে না। জে ফর জয়েন্ট ফাংশন, বিভিন্ন কার্য করা, একে এক বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে মিশে বিভিন্ন কার্য করা। যেমন আপনাদের কোশ্চেনটা তৈরি করতেছে, জুডিশিয়ারি হেল্প নিচ্ছে, তাহলে বার কাউন্সিল জুডিশিয়ারি, যৌথ প্রতিষ্ঠান জুডিশিয়ারি হেল্প নিয়েছে। আর কেতে হচ্ছে কাজ, অন্যান্য কাজ করা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। বলেন আলহামদুলিল্লাহ, বিশাল বোঝা বুঝছেন আলহামদুলিল্লাহ, এর চেয়ে বেশি বোঝার দরকার নেই আজকের ক্লাসে। ঠিক আছে, বলেন আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এবার আপনাদের একটু মূল্যবান মতামতটা একটু শুনি তো, আপনাদের কাছে কেমন লাগলো একটু শুনি তো, আপনাদের একটু মতামত গুলি শুনি। বলেন, এবার আপনারা মন খুলে এরকম কথা বলেন, কেমন লাগলো, যারা নতুন আছেন কেমন লাগলো, পুরানো ভালো খারাপ সব মিলিয়ে বলেন, আমাদের ফাউন্ডেশন ব্যাচ, বলেন। জি স্যার, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে স্যার। হুম, আচ্ছা, নতুন যারা আছেন তারা বলেন আপনার কেমন লাগলো, আপনারা যারা আমার প্রথম ক্লাস করতেছেন নতুন, তাদের কেমন লাগলো। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। আচ্ছা ঠিক আছে, ভেরি ভেরি থ্যাংক ইউ, ভেরি ভেরি থ্যাংক ইউ। স্যার আচ্ছা, ভালো লাগছে স্যার। আমরা কি আদৌ আসলে 6 মাস সময় পাবো পরীক্ষার? হ্যাঁ, আপনারা আরো বেশি পাবেন, কারণ এই কারণে বেশি পাবেন, কারণ ডিসেম্বরে যদি সার্কুলার হয় পরীক্ষা আস্তে আস্তে জানুয়ারি ফেব্রুয়ারি চলে আসবে। ঠিক আছে, আর আমাদের 6 মাস লাগবে না, 6 মাসের মধ্যে লাগবে না, আমরা 5 মাসের মধ্যে শেষ করে ফেলবো। কারণ আমাদের তো রেগুলার ক্লাস, বুঝেন না, আমাদের কোনো শুক্র শনি নেই, নো ফ্রাইডে নো উইকেন্ডস, আমরা 10 মিনিট হলেও ডেইলি ক্লাস করাবো। কথার কথা বললাম, আমার জীবনে 1 ঘন্টার নিচে কোনো ক্লাস নেই। তাহলে এই, তাহলে আশা করি এই খুব ভালো করে বুঝতে পেরেছেন। কালকে ইনশাল্লাহ আরো ভালো করে পড়াবো। আজকে তাহলে এই পর্যন্ত থাকুক। আর যারা আমাদের প্রতিষ্ঠানে যুক্ত হন নাই, নতুন আছেন, মেহেরবানি করে একটা স্ক্রিনশট রেখে দেন, আমাদের সাথে যোগাযোগ করেন, কারণ আপনারা আর বেশি দিন ফ্রি ক্লাসটা পাবেন না। আপনারা মেহেরবানি করে যুক্ত হয়ে যান যারা আমাদের সাথে এখনো যুক্ত হননি। ঠিক আছে, আজকে এই পর্যন্ত ক্লাস থাকলো। আর আমাদের কোর্সটি হচ্ছে ফাউন্ডেশনের 6 মাস ব্যাপী কোর্স, কোনো শুক্র শনি নাই। 6 মাসে হচ্ছে 6,000 টাকা, পার মান্থে 1,000 টাকা করে। ঠিক আছে, আপনি যদি একত্রে পে করেন তাহলে আপনি 5,000 টাকায় টোটালটা করে দিতে পারবেন। আর যদি কিস্তিতে যান তাহলে আপনি ফার্স্ট ইনস্টলমেন্টে 3,000 দিয়ে দিবেন,
এবং বাকি 3 মাস পরে বাকি 3,000 টাকা দিবেন। ইটস এ ভেরি ফ্লেক্সিবল পেমেন্ট। ওকে। আর আমাদের একটা কম্বো প্যাক চলতেছে। কম্বো প্যাকটা হচ্ছে আমরা রিটেন প্লাস প্রিলিমিনারি একটা কম্বো প্যাক আপনাদের জন্য রাখছি। সেখানে আপনি আমাদের প্রিলি প্লাস রিটেন দুইটাই করতে পারবেন। 2 মাস ব্যাপী রিটেন প্লাস 6 মাস ব্যাপী ফাউন্ডেশন একত্রে 6,000 টাকা পে করলে আপনি এই দুইটাই করতে পারবেন। এটা আমাদের কম্বো প্যাক। এখানে আপনাদের প্রায় 10,000 টাকা সেভ হবে। এটা 16,000 টাকার কোর্স ফি। 10,000 টাকার আপনার 10,000 টাকা সেভ হবে। আপনি প্রিলিটাও করলেন, রিটেনের 40 দিন একটু নিজেকে এগিয়ে রাখলেন। আশা করি বুঝতে পারছেন। তাহলে আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। আর যারা যুক্ত হন নাই তারা মেহেরবানি করে আমাদের সাথে ইব্রাহিম ল স্কুলে যুক্ত হয়ে যান ইনশাআল্লাহ। সকলে ভালো থাকুন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।